সুন্দরবনের বাঘ আক্রমণের ঘটনার ভেতরে এটি একটি বিরলতম এবং অন্যতম এক ভয়ঙ্কর ঘটনা। মা এবং ছেলেকে বাঘের আক্রমণ করেছিল। আর কি ঘটেছিল সেই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। বন্ধুরা সাথে থাকুন, সঙ্গে থাকুন। দাদা, আপনার নাম? আমার নাম দেবব্রত মণ্ডল। আপনার এই জায়গার পরিচয় দেবেন, সাথে আপনাদের যে জীবনের সমস্ত ঘটনা সেগুলোকে আমরা শুনবো। হ্যাঁ, এটা 7 জেলা 11 নম্বর পাথরপাড়া। আমার বাবা ছিল অনিল মণ্ডল, আর মা আর ভাই একই বাঘে আক্রমণ করে সুন্দরবনের জঙ্গলে বাগদার পিন ধরতে গিয়ে। এবার আমাদের ওই বাগদার পিন এনে আমাদের সংসার চলতো। ওই বিক্রি করে তাতে আমাদের সংসার চলতো। আমাদের এমনিতে জমি জায়গা নেই আছে তা না, কোনো কিছু নেই, তাহলে এইটুকু ভিটে ছাড়া আর কিছু না আমাদের। তাতে আমাদের ওই জঙ্গলের ওপর আমাদের সব জীবিকা নির্বাচিত ছিল। যখন আমার মাকে ধরে, আর মাকে আর ভাইকে, সে বিভৎস কাহিনী, সে কি আর বলবো তোমাদের, সে বলার মতো রাস্তা না। এই যে আমাদের পাশে গাঁড়ালের এই পাটটা, এই খোলাখালি খাড়িতে। এবার আমার গ্রামের লোক সমস্ত সবাই, সে যে কি বিভৎস রূপ, তাদের দেখলে তুমি অবাক হয়ে যাবা। প্রথমে মাকে নিয়ে আসলো, তারপরে আবার ভাইকে কাড়িয়ে নিয়ে আসলো গ্রামের লোক গিয়ে বাঘের মুখ থেকে। সে যে কী বিভৎস রূপ, সে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সে বিচ্ছিরি তালমাল। আমি তখন ওই নদীতে বাগদার জাল ধরার একটা লাইন ছিল না আমাদের, বাগদার জাল ধরার জন্য, নৌকা জাল ধরার জন্য। সেই নৌকা জাল ধরার জন্য আমি ওখানে রাত্রে ধরবো বলে হাজির হয়েছি বিকালে, একদম এইরকম টাইমে 3টের দিকে। আমার জাল টানতে গিয়েছে ওরা 5-7 গ্রুপ বা 5-7 জন। এবার ওই 5-7 জনে যখনই অ্যাটাক করেছে তখন তো হাঁকাহাঁকি চলাচলি হচ্ছে। আর তখন আমার ওখানে সংবাদ যাচ্ছে যে প্রচুর নৌকা, তো হাজারে হাজার নৌকা। তখন ওই সংবাদ দিল যে তোমার এখন বাড়ি যেতে হবে। তখন আমি ভাবলাম কী ব্যাপার, তোমার বললো তো দাদু অসুস্থ হয়েছে, তুমি যাও। প্রথমে কাকে ধরেছিল? প্রথমে মাকে ধরেছিল। এবার আমি আসে দেখি মাকে এনেছে, ভাই নেই। তারপরে এরা বোট চালিয়ে গেল, গিয়ে ভাইকে নিয়ে আসলো, বাঘ তাড়িয়ে বাঘের মুখের থেকে কিনে নিয়ে আসলো। প্রচুর লোক গিয়ে এলো, তখন সব মারা গেছে, কেউ ভালো ছিল না। এই তো আমার পাশে শ্মশানে, একই শ্মশানে দুজনকে পড়াইছে, কাছাকাছি শ্মশানে বাড়ির উপরে। কী করবো আর, আমাদের সংসার তখন অচল। ওই বাগদা মারা, সেই বাগদা বিক্রি হবে, তারপর আমাদের জীবিকা পেট চলবে। তারপরে আমার একটা ছেলে একটা মেয়ে, ফ্যামিলি আমাদের এই, তাহলে তাদেরও মানুষ করতে হবে। একটা ভাই ছিল, তার নাম সুজিত, তাকেও মানুষ করতে হবে। একটা বোন ছিল, তাকেও বিয়ে দিতে হবে। এত কিছু সব নিজের ওপরে কেবল করে, তবু সেই জঙ্গল আবার করি আমি। জঙ্গল ছাড়া তো আমাদের উপায় নেই। তখন বাগদা মারা বাদ দিয়ে মাছ কাঁকড়া ধরা শুরু করে দিলাম। মাছ কাঁকড়া ধরা শুরু করে দিয়ে এইভাবে আস্তে আস্তে বোনকে বিয়ে দিলাম, ভাইকে বিয়ে দিলাম। তারপরে নিজের ছেলে মেয়েকে মানুষ করলাম। আস্তে মানুষের মতো মানুষ না করলে তো মানুষই খারাপ বললো, সেটাও করলাম। করে আজকের এই পরিস্থিতি, এখন হয়ে গেছে হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম হয়ে গেছে। এখন ছেলেটা মানুষ করেছি, কতদূর কী করতে পারে। এখন সরকার তো, যে সরকার ছিল আর চাকরি করেছে দেয়নি, এবার নতুন সরকার এসছে, কী করে এই আশা। আর যখন অ্যাটাক করেছিল সেটা 3টের সময় করেছিল, বেলা 3টের সময় একদম। আর যখন লোক ওনাদেরকে ফেরত নিয়ে আসছে অ্যাটাক করে, তখন কটার সময়? ওই 3টে, 3:30, 4টের মধ্যে, 3:30-র মধ্যে, 4টে বাজে। অ্যাটাক করে পুরো জঙ্গলে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, একজনকে মাকে মেরে দিয়ে ভাইকে নিয়ে চলে গেছে। মেরে দিয়ে রেখে গেছে? হ্যাঁ, রেখে গেছে নদীর পাশে, এরম নদীর পাশে। আচ্ছা। এই নদী, এই পাড়ে
রেখে দিয়ে গেছে আর ভাইকে নিয়ে চলে গেছে। এবার এটা বলে তোমার ভাই গাছে উঠে আছে, ঠিক আছে। এবার এটা মামারা বললো তাহলে ঠিক আছে, তাহলে গাছে গাছে উঠে আছে, আর যাই হোক ও কাড়িয়ে ন্যাস পেয়ে যাচ্ছে কথা। তো বাঘের খোঁজ ধরে ধরে গেল, গিয়ে দেখে বাঘ নিয়ে খাচ্ছে। মানে কতটা খেয়ে ফেলেছিল? একদম পাশা খেয়েছিল, ইন্দাঘুমটু সব খেয়েছিল, উড়ুত্তর সব খেয়েছিল, নাড়ি ভুড়ি বের করে দিয়েছিল। মাথাটা মানে হ্যাঁ। এই দিকটা পুরো খেয়ে হ্যাঁ, নিয়েছিল। তাহলে ছিল না? হ্যাঁ বিভৎস চেহারা। বাবা কি বিভৎস ছিল। হ্যাঁ, বিশাল চেহারা ছিল। তো মানুষ দেখলে আতঙ্ক একদম, মানে ভয়ে হয়েছিল। ভয়ে। কিন্তু কি করব, আমার তো সব আমার, আমি আস্তে আস্তে পাথরের মতো এখন হয়ে রয়েছি। কাঁচা মাংস খেয়ে নিচ্ছে। কাঁচা মাংস খেয়ে নিচ্ছে, পুরো মানে কি করব? পুরো তো কিছু এখান করার থেকে বার নেই। করে নিয়েছিল, নাড়িটা দিয়ে সব বার করে দিয়েছিল। হ্যাঁ, তাহলে কি করবো বলুন? তাহলে সেই পরিস্থিতি আর আপনার মার কি অবস্থা ছিল? মার এই হাতটা সব একেবারে এরকম ধরেছে, তো হ্যাঁ। গলায় ধরেছে তো, আর এই মানে এমন ভাবে ধরেছে হাড়ের এই মানে কবজি ছাড়িয়ে গিয়েছিল। খুলে গেছে? হ্যাঁ, বাইরে বেরিয়ে গেছিল। বাবা, আর এই গলা? গলায় এখান থেকে এক ফাইনাল এধার বের করে দিয়েছিল। বিবর্ষ বড় বাঘ ছিল। তারপরে এই জঙ্গলে নিজে যাওয়া শুরু করলাম, আবার নিজেরও অ্যাটাক করছিল। মানে? হ্যাঁ, এক হাতের জন্য ফিরে এসেছি এইটুক দিতে। মানে ওইটুকু আসতে ধরে হ্যাঁ, আমি রয়েছি নৌকে দাঁড়িয়ে, আর ও নিচে নিচে। ওই কাংড়া মারতে গিয়ে। সে বিমর্ষ চেহারা। এটা ওই ঘটনাটা কি হয়েছিল একটু বলুন খুলে, আমরা যাতে বুঝতে পারি। এই সংসার তো চলে না, হ্যাঁ। এবার ভাই বিয়ে দিয়ে বন্দি দিয়ে ছেলে মেয়েদেরও তো মানুষ করতে হবে, তখন তো খুব সমস্যা আমার। তখন জঙ্গল না করলে আমার উপায় নেই, এলাকায় যে কাজ আছে তাও কাজ নেই, মাটির কাজের পয়সা নেই ভালো, তাহলে একমাত্র পয়সা হচ্ছে আমার জঙ্গল। তাহলে জঙ্গল করতে গেলে কী করতে হবে, সে বাঘের মুখেই সব। তখন ওই কাঁকড়া ধরতে গেলাম আমরা, বেশ 700 চারার দোন, ওই ছেড়ে 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 বহু দূর যাওয়া হয়। 700 চারা বহু দূর যায়, এখান থেকে ধরো শুক্রবার হাটলা অত পথ চলে যায়। তো অনেক দূর। হ্যাঁ, এবার ওই দোন তুলে 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 ওই আসতে হবে, আর ওই কাঁকড়া যদি ওঠে জালকে মেরে তুলতে হবে। এইভাবে কাঁকড়া ধরা শুরু করলাম, দোন বাবা যারে বলে। সেই দোন বাইতে গিয়ে আমার ওই অ্যাটাক করে এমন হয়, সামান্যর জন্য ফিরে আসছি। বাঘ নিচে আর আমি নৌকোয় দাঁড়িয়ে, আমার ঘাড়ে বুটে। কিন্তু বাঘে আমি যে একটুখানি জানতাম যে বাঘের গায়ে মারলে বাঘ আমার দুর্বল পয়েন্ট পেয়ে যাবে, তখন আমার বাঘে নিয়ে নেবে। বাঘের গায়ে মারাটা হচ্ছে নিজের দুর্বল পয়েন্ট, বাঘের যেয়ে নেওয়া সব কিছু। তো বিশাল চেহারা, আর গরুর চেয়ে বড়, এত বড় বাঘ। এত বড় বাঘ। তাহলে ওর গায়ে যদি আমি একটা বুটে দিয়ে মারি, তাহলে ও ধপাস হয়ে যাবে না? তখন তো ও আমার দুর্বল পয়েন্ট পেয়ে গেল। কেউ ভয়ে মারছে হ্যাঁ, আমাকে। তাহলে ও তো আমার ফট করে নিয়ে নেবে, তখন তো আমি কিছু বুঝতে পারবো না, আমার নিয়ে নেবে তো তখন। আমি ওই জন্য বুদ্ধি করে মারিনি, যার জন্যই গেছি লাখে একটা মাছে তাই বেঁচে রয়েছে। মানে আপনার মা যখন গেছিল তখন কাঁকড়া ধরছিল কি? না, তখন বাগদার পিন ধরতে গিয়ে নিচে নেমেছিল জাল টানার জন্য। নৌকা থেকে নিচে নামে? হ্যাঁ, নৌকা নিচে নেমে তো আর ভাই ভাইও জাল টানা অবস্থায় তো। মানে যে হাতে এরকম জাল হয় এরকম হ্যাঁ, হাতে হ্যাঁ, টানে যে হ্যাঁ। জাল বেরোয়। মা ছিল আগে, তারপর ছিল ভাই। বার দুপুরে অ্যাটাক করে, ভাই ছড়াতে গিয়ে জঙ্গলের মাকে ছেড়ে দিয়ে পারে, ভাইকে নিয়ে চলে গেল। আচ্ছা, আপনার মা আর ভাইয়ের এই ঘটনাটা কত বছর আগে ঘটেছিল? 18 বছর হচ্ছে, 17-18। প্রায় 17-18 বছর আগে ঘটনা। হ্যাঁ। এবারে তখন কি এই জঙ্গলের গায়ে জাল, এই নেট দেওয়া ছিল? না, তখন জাল নেট দেওয়া ছিল না, তখন খোলা বাঁধাই ছিল, খোলা বাঁধাই ছিল। অর্থাৎ খুব সহজেই বাঘ আসতে পারতো, হ্যাঁ, তখন পার হতো, লেভেলে অ্যাভেলেবেল পার হতো বাঘ। পার হতো। আচ্ছা, আর একটা বিষয় বলুন। কিন্তু আমার এখানে ছাগল গাছ ছিল, আমার বাড়ির থেকে বেশ বড় খাসি এখানে ফেলে নিয়ে যায়। এখান থেকে ছাগল ঘর ছিল, ছাগল ঘর থেকে খাসি, বড় খাসি তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তাও আমার সরকার কোনো অনুদান দেয় তাও সরকার কিছু অনুদান দেয়নি। না। আর আমার এই মা ভাই মানে এত আমার দুর্দিন গেছে, কোনো সরকার আমার কোনো অনুদান দেয়নি। হুম। আচ্ছা, এবারে বিষয়টাকে বলুন যে যখন পিন বাগদা ধরতেন, প্রায় হাজার হাজার লোক পিন বাগদা ধরতো, হ্যাঁ, তখনকার সময় 17-18 বছর মানে
প্রায় অধিকাংশ লোক জঙ্গলেই নদীতেই নির্ভরশীল। নির্ভরশীল। এবারে ওপারে যখন খোলা জঙ্গল, তখন আপনারা বেশি পিন ধরার জন্য ওই পারে চলে যেতেন। এই পারে তো মাছ বেশি হতো না, ওই পারে তো পিনটা ভালো হতো। হ্যাঁ আর ওপার তো হচ্ছে জঙ্গলের ভিতরে মানে আরো বেশি হয়, হ্যাঁ। কেননা বড় দাবড়া নদীর হাবলে মাছটা ভালো আসে। আচ্ছা। কিন্তু এখানে ছোট দিকে নদীর ফেরিতে হ্যাঁ আর প্রচুর লোক টানা হয়, তো হ্যাঁ। কত পড়বে, আর তাতে মানে হয় না, যার জন্য তো ভিতরে যেতে হয় আমাদের। আচ্ছা, তাহলে আপনার মা এবং ভাই এবং আরো প্রতিবেশী সঙ্গীরা তারাও ওখানে হ্যাঁ। জঙ্গলের পাড়ে গিয়েছিল পিন বাগদা ধরছে। এইবারে ভাই আর মা তখন পিন বাগদা ধরছিল, বাঘ এসে প্রথম কাকে আক্রমণ করে? মা প্রথমে এসে আমার মাকে আক্রমণ করে। আচ্ছা, মাকে আক্রমণ করে মাকে তখন টেনে নিয়ে পাড়ে মানে ওর তুলে, হ্যাঁ আমার ভাই পেছনে ছিল, হ্যাঁ। ভাইয়ের সঙ্গে সঙ্গে মানে ওই বাঘকে অ্যাটাক করতে যায়, অ্যাটাক করতে গিয়ে ভাইকে নিয়ে চলে যায়, মাকে ছেড়ে দিয়ে। আচ্ছা, তখন ভাইকে নিয়ে গিয়ে ওই জঙ্গলের ভেতরে নিয়ে গেছিল না ওই একদম ভিতরে ভাইকে তো ভান্ডারতে নিয়ে গেছে একদম। জায়গাটার নাম কি ছিল? গাঁড়ালের পাড়ে। গাড়াল নদীর পার ওপারে। এইবারে ওই জঙ্গলের মানে খোলাখালের খেড়ি বলে এটা। খোলাখালির খেড়ি, ওখানকার জঙ্গলের আশেপাশের কি কি মানে কি কি গাছ ছিল জঙ্গলের? ও বন গাছ, কেওড়া গাছ, গামো গাছ, কত গাছের নাম বলবো। সুন্দরবনে প্রচুর সুন্দরী গাছ, প্রচুর গাছ, সুন্দরবনে সুন্দরী গাছ, প্রচুর গাছ, জঙ্গলের কথা কি সমস্ত বলবো। ধরনের গাছগুলোই ওই জায়গাটা ছিল। এইবারে আশেপাশের লোকেরা দেখতে পেয়েছিল বাঘটা কত বড় ছিল? প্রচুর লোক দেখেছিল, কিছু করতে পারেনি, কিছু করার ছিল না। কিছুই করার ছিল না। সবাই নদী জাল নিয়ে আরো নদীর দিকে ঝাঁপিয়ে দিয়ে চলে গিয়ে সবার তো জীবনে ভয় আছে যে ওকে ছেড়ে দিতে আমাকেও ধরতে পারে, ধরতে পারে, আমাকেও তো খেতে পারে। আমাকেও তো খেতে পারে, হ্যাঁ, এই তো আছে ভয়। হ্যাঁ। সবাই জাল নিয়ে যে যার মতো জাল মাথায় দিয়ে বাইরে ভয় চলে যাচ্ছে, তখন কামটের ভয় হচ্ছে না, খালি হচ্ছে বাঘের ভয়। হ্যাঁ, নদীতে আবার কামট এবং নদীতে হ্যাঁ, কুমিরের ভয়। কুমিরও আছে, ওসব জলের তখন কামট কুমিরের ভয় হচ্ছে না, তখন হচ্ছে বাঘের ভয়। বাঘের ভয় যে সামনে চোখের সামনে হ্যাঁ, টেনে চোখের নিয়ে সামনে গেল, টেনে খেলো। আছে, খেলো, আর যদি আবার আসে। আবার সে আমাদের খায়, হুম, সেই ভয়। ও তো ভাইকে রেখে দিয়েছে, মানে ছেলেকেও রেখেছে, তাহলে আবার তো মানে মাকে রেখেছে, ছেলেকে নিয়ে গেছে, তাহলে ওই ছেলেকেও রেখে তো আবার আসতে পারে। তাহলে একই বাঘ যে এই দুজনকে ইয়ে করেছে আপনারা কি করে বুঝতে পারলেন? তো ওই এই বাঘ মাকে ধরলো, হ্যাঁ, ধরার পরে ভাই তো অ্যাটাক করতে গেছে ওই বাঘকে, বাঘকে তখন মারতে গেছে। মারতে গেছে, হ্যাঁ। খালি হাতে তো, হ্যাঁ ঠিক আছে। আর হতো তো তখন আমি আমার মাকে যদি বাঘে ধরে তাহলে আমার মনটা কি বলবে, হুম, সেরূপ সেরূপ। সঙ্গে সঙ্গে ওই ভাই মানে বাঘের গলা টুড়ি ধরে উঁচু করেছে, হুম, ও মাকে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ভাইকে ধরে নিয়ে ভাইকে নিয়ে চলে চলে গেছে। গেছে। কিছু করা যায় না, কি মানুষ কি আর বল আছে, হুম। কিচ্ছু করা যায় না। আর ওর যা শক্তি, আর প্রচুর শক্তি, আর হাতে বাঘের বড় বড় শক্তি নখ। আছে। নখ কি, বাঘের মুখে আর কি ক্ষতি করে, লোকে তো ক্ষতি করে। আমি তো লাগলি বেঁচে গেছি, লাখে একটা ফিরে টাইম ফিরে এসছি, বাঘ এই নিচে এই একদিকে আচ্ছা, এবারে রান করে। এইবারে যখন আপনার গ্রাম প্রতিবেশীরা ভাইকে যখন আনতে গেল, তাই তো হ্যাঁ, মাকে এনেছিল প্রথমে, প্রথমে মায়ের দেহ আনলো, হুম, আনার পর তারপরে মামারা বলছে যে চলো ভাগনাকেও আনতে যাবো। গ্রামের লোক আমার সব মামা, আচ্ছা, এখানে সকলেই আপনার মামা? সবাই আমার মামা, মানে মামার বাড়ি পাড়ায় হচ্ছে আমার মামা, আচ্ছা, সব মামা, মামার পাড়াতেই আছেন। মামা পাড়াতেই আমরা আছি। এইবারে তখন ওই গ্রামের লোকেরা সব যখন ভেতরে গেল জঙ্গলে, তখন এই বাঘটা ভাইকে নিয়ে কি করছিল, খাওয়া শুরু করে খাওয়া দিয়ে? শুরু করে দিয়েছে। সে যে ওরা তো মানে খুব ওই চকলেট বোম আর ছোট ছোট লাঠি নিয়ে গেল, চকলেট ফুটিয়ে ফুটিয়ে তাড়িয়ে তারপরে কাড়িয়ে নিয়ে এসছে। সঙ্গে তো ফরেস্টও গিয়েছিল, ফরেস্টের লোকেরাও গিয়েছিল, তাই তো? গেছিল। ওরা বন্দুক নিয়ে এবং সাথে কি কি নিয়ে গেছিল? ওরা ওদের যন্ত্রপাতি আর আমাদের লোক সব চকলেট নিয়ে গিয়েছিল, আর হাতে ছোট ছোট লাঠি। আপনিও গেছিলেন? আমি যাইনি, আমার আর ক্ষমতা থাকে, মানে মাকে ওই অবস্থা হ্যাঁ। দেখার পরে? আমার আর ক্ষমতা থাকে না, আমি তখন পুরো ম্যাট বললে চলে, যে আমার কিশোর বোনা দিয়ে গেল, মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওই আমাদের হত্যা কথা, সংসারের হত্যা কথা ছিল মা আর ভাই, আমরা কিছুই জানতাম না।
সংসার যে কী জিনিস, ওরা মরে গেলি তারপর আমরা সংসার কী জিনিস সেটা জানতেছি। ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, আমরা সংসারে কিছু জানতাম না, তখন আমি ভাবতেছি যে কি আমার সর্বনাশ হয়ে গেল, আমি সংসার চালাবো কী করে, আমার ভাইকে মানুষ করবো কী করে, আমার বোনকে বিয়ে দেবো কী করে, আমার ছেলে মেয়ে মানুষ করবো কী করে, কত বড় চিন্তা করুন। কিন্তু আমার সরকার কোনোভাবে কোনো পার্টি কোনো মানে কোনো সংস্থা আমাকে অনুদান দেয়নি, সাহায্য করেনি। আর যা কিছু করতেছে এখন ওই বিদেশে যাই, এখন ওই বাঘে অ্যাটাক করতে হলে বলে আর জঙ্গলে যাচ্ছে। আচ্ছা, আপনার যে ঘটনাটা ঘটেছে আপনার সাথে, সেটা কোন জঙ্গলে কি করতে গিয়ে? এই একই জায়গায়। একই জায়গায়? একই জায়গায়। আপনি কি করতে গেছিলেন? ওই জঙ্গলে কাঁকড়া মারতে গিয়ে না। কাঁকড়া মারতে গেছিলেন? হ্যাঁ। কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। ও তো নৌকোয় 3 জন ছাড়া তো 4 জন হয় না। আচ্ছা ওই পাশায় একজন, ডরায় একজন, আর গলিতে একজন। আচ্ছা। ওই একজন দোন টানবে, একজন কাঁকড়া তুলবে, আর একজন পাশায় থাকবে। আর একটা বাড়তি লোক নিগলি তো পয়সা দিতে হবে। যার জন্য 3 জন করে সবাই কাঁকড়া মারি। আর ফরেস্টের এমন ব্যাপার, একটা দা পর্যন্ত রাখলে হবে না। নৌকায় রয়েছে ব্লেড, কি করো, রেস্টই নেই তো বিনা পাশে। ওই ব্লেডে কাঁকড়া কাটার জন্য, ওই কাঁকড়ার কেনটা কাটার জন্য কাঁকড়া বেঁধে কেন দিয়ে কাটতে হয়। মানে আপনারা যাওয়ার সময় কি চেক করে ওরা? হ্যাঁ, ওই যে ওখানে ক্যাম্প আছে না, খোলাখালির মুখে, আমাদের এই গাড়ালের মুখে ওখানে ক্যাম্প ছিল, তখন ক্যাম্প থাকতো। এখন ক্যাম্প নেই, তখন নৌকো চেক করে থাকতো। আর এখন এখন খোলামালায় অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চেক টেক করে? এখন আর চেক টেক করে না, এখন ওই খোলাখালিতে ওইখানে ওই মুখী ওখানে চেক করে। এটা চেক করেন, এটা ছাড়া বাঁধা করে দিয়েছে, গাড়ালের ওপরটা ছেড়ে দিয়েছে, আর এইটা বন্ধ বাঁধা করে রেখেছে, মানে করে রেখেছে। এবারে আপনার সাথে যখন ঘটনাটা ঘটে আপনি তখন কি করছিলেন? আমি তখন পাশায় ছিলাম তো। আপনি? আমার হাতে বুটে ছিল। আচ্ছা। আমি বুটেটা ঘাড়ে করে খালি দাঁড়িয়ে রয়েছি, যে ওর উপর ঝোঁকাঝুঁকি করতেছি, মারবো। কিন্তু হুক করে মাথায় চিন্তা আসলো যে বাঘের গায়ে অ্যাটাক করলে আমাকে ধরে ফেলবে, আমার দুর্বল পয়েন্ট পেয়ে যাবে বাঘ। তাহলে বাঘকে মারলে হবে না, বাঘ মারলে জীবন মানে বাঁচবে, বাঘ না মারলে জীবন বাঁচবে, আর বাঘ মারলে জীবন চলে যাবে। মানে ওর আগে সেই রাগে ধরবে। হ্যাঁ, তো আমার দুর্বল পয়েন্ট মারলি পাচ্ছে ধপাস। পাঙ্গাটি যেমন মানুষের গায়ে বাড়ি মারলে যা হবে, আমি যত শক্তি মারি না কেন, বাঘের গায়ে সেইটাই হবে। আর লাগবেও না বাঘে। তখন বাঘ আমার দুর্বল পয়েন্ট পেয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাকে ধরে নেবে। আমি বুদ্ধি করে খালি, ও যত হোঁকাহুকি করে আমি তত হোঁকাহুকি করেছি। আচ্ছা, তাহলে আপনি কি নৌকার উপরে? আপনি নৌকার উপরে ছিলেন? আমি নৌকার উপরে। এর বাঘ যদি শক্ত মাটির উপরে থাকতো তাহলে ও জাম্প করতো? হ্যাঁ, ও পাটে ছিল। ও আপনাদেরকে দেখে দেখে কি জলে সাঁতার কেটে আসছিল? এসেছিল একদম। আমরা একটু নিচে আছি, সঙ্গে ছুটে আসছি, এসে এরম নৌকা আছে পাশে, তখন এই হয়ে গেছে বাঘ, এই হয়ে গেছে আমি। ভাগ্য ভালো বলতে লাখে একটা ফিরে, তাই ফিরে গেছি। আর বাঘটা কি কাদা ফুটে ছিল? একটুখানি ডেবে গেছে, ওই জন্য মানে খেতে পারেনি, ওই জন্য মানে ঝাপটা দিতে পারেননি। ঝাপ দিলেই আপনাকে ধরবে। তাহলে ওই বাঘটার কতখানি বড় ছিল? ও বাবা, মুশির মতো। আপনাকে যে বাঘটা আক্রমণ করছিল? বেশ মুশির মতো, একদম সিঙ্গর করাচ্ছে। বাঘে ধরলে একটা হুঙ্কার দেয়, একটা শব্দ করে, এ কোনো শব্দ নেই, মানে নিঃশব্দে সে একদম, যাতে জানতে না পারে। আর সে কি বিবশ চেহারা। ওই বাঘে ওই অ্যাটাক করার পরে আমার 6 মাস ভাত খেতে পারেননি, এখনো পর্যন্ত মাথার ডিফেক্ট। কি হয়েছিল? ঠিক আছে, বাঘে যার একবার দেখে তার 6 মাস ঘুম হয় না, তার প্রমাণ হচ্ছে আমি। তার 6 মাস ঘুম হয় না, ভাতও ঢোকে না, আর সবসময় আতঙ্ক। মানে এই বুঝি ধরলো।
আর মাথা ঠিক থাকে না, সে ম্যাট মতো হয়ে যায়। 6 মাসের আয়ু কমে যায়, 6 মাস কি 6 বছরের আয়ু কমে যায়। বাঘের দেখায়। বাঘের দেখায়। মানে মানুষের ঘুম স্বস্তি না হলে তো মানুষ পাগল হয়ে যাবে, হ্যাঁ না খেতে তো, পারলে না মানুষ শেষ। ভাত খেতে খেতে হবে না, মানে মনে পড়ে মনে যে ওই ওই scene-টাই। দৃশ্য, সবকিছু ওই দৃশ্য। কি করে তুমি খাবা, কি করে ঘুমাবা, তাহলে 6 মাসের আয়ু তো এমনিই কমে যাবে। আমার তো 6 বছরেই কমে গেছে মনে হচ্ছে। এখন কিডনি ডিফেক্ট, হার্টের প্রবলেম, সেই তো পন্ডিচারিতে চিকিৎসা হয়ে আসলাম, 2 কিডনি ড্যামেজ। ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, তো যা হোক করে ডাক্তার চিকিৎসা করে, ঠিক করেছে। হ্যাঁ এখন সব কিছু বাদ, খাওয়া দাওয়ায় খুব বাসা, দানা জাতীয় জিনিস কিছু খালি হবে না, কড়া তেল খালি হবে না, বড় মাছ খালি হবে না, ছোট ছোট মাছ খেতে হবে। হার্টের কি চর্বি হয়েছে আপনার? না, হার্টের প্রবলেম হয়ে গেছে, হার্টে এটা যন্ত্রণা, শিরায় শিরায় যন্ত্রণা, গিরিতে গিরিতে মানে যন্ত্রণা, হাড়ে হাড়ে হাড়ে। ও হাড়ে বলতে ওটা আবার- ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে। আবার 2 কিডনি ড্যামেজ। ডাক্তার 6 দিন আয়ু দিল, সেও এরকম লাগলি বেঁচে গেছে। মানে ঈশ্বরের কৃপায়। ঈশ্বরের কৃপায়। বর্তমানে এরকম অবস্থা বন্ধুরা এই জানতে পরিস্থিতিতে পারলেন। আমার সংসার চলতে খুব টালুমালু ভাবে। ধন্যবাদ আপনাকে। নিজের মাকে এবং ভাইকে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে তাদের, সেটা নিজের চোখে দেখেছেন। সাথে নিরুপায় হয়ে আপনিও যখন সংসার চালাবার জন্য জঙ্গলে গেছেন, আপনিও বাঘের মুখে পড়েছেন, অল্পের জন্য বেঁচে ফিরেছেন খুব ঈশ্বরের কৃপায়। ঈশ্বরের কৃপায়। আর এখনো পর্যন্ত বেঁচে আছেন, এটাই ঈশ্বরের অনুগ্রহ। সাথে আপনাকে ধন্যবাদ দিই এই সমস্ত বিষয় তুলে ধরার জন্য। আর বন্ধুরা, আপনারা শুনতে পেলেন সুন্দরবনের জীবনধারার ভেতরে ভয়ঙ্কর একটি সুন্দরবনের বাঘ আক্রমণের ঘটনা। সাথে থাকুন, সঙ্গে থাকুন।